যদি আমি বলি হাসিনা উস্কানি দিয়েছে, তাহলে আমি বলবো যে ইউনূস সাহেব আশকারা দিয়েছেন। যে এখন এমন হয়েছে, এখন একটা মব সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, যে কিছু আপনি বলেন, আপনার কথা পছন্দ না হলেই আপনি স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছেন, এবং স্বৈরাচারের দোষর হওয়ার পর আপনাকে গালাগালি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা শুরু হয়ে যাচ্ছে। তো এগুলো আবার এক ধরনের মব সংস্কৃতি, মানে, এবং এটা নিয়ে যে আপনি কারোর কাছে কোনো কমপ্লেন করবেন তাও করতে পারবেন না, এবং কাউকে যে আপনি থানায় একটা অভিযোগ করবেন তাও করতে পারবেন না। আগে যেমন কিছু একটা হলে পরে আপনার বিরুদ্ধে একটা মামলা হতে পারতো, এখন আর মামলা হচ্ছে না, এখন ডাইরেক্ট অ্যাকশন। মাসুদ কামাল ভাই, জুলাই বিপ্লবে ৭১ বা স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কিনা, আমি কয়েকজন বিপ্লবীদের কাছে আমার এই সত্যি বলার চেষ্টা করেছি। তারাও কোনো প্রেক্ষিতে বলেছেন না, ৭১ তো আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। জুলাই বিপ্লবের মোরালিটি, জুলাই বিপ্লবের পালসটা আলাদা। আপনার কাছে একটা ব্যাখ্যা চাচ্ছি যে জুলাই বিপ্লব আন্দোলন এবং ৭১ এটা সাংঘর্ষিক কিনা। দেখেন, আমি আপনাকে এখানে এক জিনিসটা, এখানে খুব শার্প একটা কিন্তু বিষয় আছে, আমি আপনাকে জিনিসটা আমার মতো করে ক্লিয়ার করি। জি, ৭১ আসলে কি? ৭১ কি ৭৪-এ যে দুর্ভিক্ষ হয়েছে ওটা কি ৭১? ওটা কিন্তু ৭১ না। ৭৫-এ যে বঙ্গবন্ধু সপরিবার নিহত হয়েছে ওটা কি ৭১ ছিল? মানে ৭১-এ যে চেতনা, সেই চেতনার সঙ্গে সেটা কি সংগতিপূর্ণ ছিল? ছিল না। বঙ্গবন্ধুর যে একদলীয় শাসন কায়েম করা, এটা কি ৭১-এর চেতনার সঙ্গে সাংঘর্ষিক? হ্যাঁ, সাংঘর্ষিক। ৭১-এর চেতনা এটা বলা হয় নাই। ৭১-এর চেতনায় একদলীয় শাসনের কথা বলা হয় নাই। বাকশাল কিন্তু ৭১ না। বাকশাল হলো ৭১-কে পদদলিত করার একটা পদ্ধতি। আপনাকে এভাবে ভাবতে হবে কিন্তু। ৭১ ছিল কি? ৭১ ছিল আমরা পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করা, ওটা ৭১। এবং ৭১-এর পরবর্তীতে যেটা বলা হয়ে থাকে যে ৭১-এর যে অর্জন সেটা ছিনতাই হয়ে গিয়েছিল। একইভাবে আমি যদি বলি ২০২৪টা কোনটা? ২৪-এর যে অর্জন সেটা কোনটা? ২৪-এর অর্জন হলো হাসিনার স্বৈরাচারী সরকারের পতন, সেটা হলো ২৪-এর অর্জন। আমাদের উপর একটা স্বৈর শাসন চেপেছিল দীর্ঘ ১৪-১৫ বছর। আমি কিন্তু আবার একদম ২০০৯ সালের শুরুতেই হাসিনা স্বৈরাচারী হয়ে গেছিল তা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি ধীরে 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 উনি স্বৈরাচারী পরিণত হয়েছেন। এবং আমাকে যদি খুব একদম শার্পলি বলতে বলেন যে কোন সময়টা থেকে হাসিনা স্বৈরাচারী হয়ে গেল, আমি বলবো যে সময়ে উনি সংবিধানের সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে বিলোপ করে দিলেন, ঠিক সেই দিন থেকে শেখ হাসিনা সরকার একটা স্বৈরাচারী সরকারে পরিণত হলো। আমি এইভাবে দেখি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে ১৯৭১-এর যে মোরালিটি, সেইটাকে তো অস্বীকার করার বিষয়টা নানান পাবলিক ডোমেইনে, পাবলিক ফোরামে। আমি ওই জিনিসটা বলছি, আমি পুরো উত্তরটা দিলে আপনি জিনিসটা ক্লিয়ার হবে আপনার। ঠিক তেমনি ভাবে আমি মনে করি ২০২৪-এর অর্জনটা হলো হাসিনার স্বৈর শাসনের পতন, এর অর্জন। তারপর যে কথাটা তারা বারবার বলছে যে ৭১-এর অর্জনটা ছিনতাই হয়ে গেছে, আমি এখন বলি যে ২৪-এর অর্জনটা ছিনতাই হয়ে যাচ্ছে। যারা এখন ২৪-এর অর্জনের দাবিদার যে আমি করেছি, এই যে আমি করা যেটা, এটা হলো ছিনতাইয়ের একটা নমুনা, একটা বহিঃপ্রকাশ। এই অর্জনটা সারা দেশের মানুষ করেছে। সারা দেশের মানুষ না নামলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ক্ষমতাও ছিল না যে হাসিনাকে নামানো, মানে কি হাসিনার একটা মানে সামান্য একটা চুলকে হেলানো ক্ষমতা ছিল না যদি তাদের সঙ্গে সারা দেশের মানুষ না নামতো। অর্জনটা সারা দেশের মানুষের। যেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এই যে এখন যারা এই দাবিদার গুলো আছে, যারা নাকি দাবি করা শুরু করলো এটা আমরা করেছি, আপনি নিশ্চিত থাকেন ওই মুহূর্ত থেকে এই অর্জনটা ছিনতাই হতে শুরু করেছে। এই ছিনতাই পর্ব এখনো চলছে। কিভাবে চলছে? যখন আমি বলতে চাচ্ছি যে এইটা তো আমাদের অর্জন, আমরা তো অন্য কিছু চেয়েছি, তখন আমার উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। যখন তারা একটা দলকে নিষিদ্ধ করতে চাচ্ছে, যখন আমি বলছি যে একটা দল নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, তখন বলা হচ্ছে তুই শালা, তুই বেটা স্বৈরাচারের দালাল।
এই যে হচ্ছে, এটা কিন্তু সেই ছিনতাই কর্মের একটা ধাপ, ছিনতাই কর্মের একটা নমুনা। ভিকটিম কারা, ছিনতাইকারী কারা? ওই তো বললাম, তখনও দেখেন আপনি ভাবেন একটা জিনিস, যে হাসিনা সরকারের শেষ দিকে যত অন্যায় অত্যাচার হয়েছে, কি নামে হয়েছে বলেন তো? স্বাধীনতার চেতনার নামে হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা দেশ থেকে অর্থ পাচার করেছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা সাধারণ মানুষকে গুম করেছে, হত্যা করেছে। সবই তো চেতনার নামেই করা হয়েছে ভাই, করা হয়েছে। এখনো কিন্তু তাই হচ্ছে, এখনো ওইরকম একটা চেতনা নিয়ে আসা হয়েছে। সেই চেতনার নামে যখন নাকি সংবিধানে থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ছবিকে দেয়াল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বিপ্লবের চেতনার নামে এটা করা হচ্ছে। এবং এটার জন্য আমরা আন্দোলন করিনি, যে যাই বলুক, এটার জন্য আমরা স্বৈরাচারী শাসনের পতন চেয়েছি। কিন্তু স্বৈরাচারী শাসনের পতন মানে এই না যে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলতে হবে, এটা না। স্বৈরাচারী শাসনের নাম পতন মানে এই না যে 7ই মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দিতে হবে, এটা না। যখন আপনি 7ই মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দেন, তখন বোঝা যায় যে আপনার মতলবটা ভিন্ন। তখন বোঝা যায় যে উদ্দেশ্য নিয়ে, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি, সে আকাঙ্ক্ষা ছিনতাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার নমুনা। কাজেই এইভাবে হচ্ছে। এটা কতদিন থাকবে অথবা চলবে কিনা, অথবা সামনে থামানো যাবে কিনা, এটা সময় বলে দেবে। বেশ কয়েকটা ফোরামে আপনি বলেছেন, তারপর আমি এখানে ছোট্ট করে নিতে চাই, বঙ্গবন্ধুর বাড়ি এবং 32 নম্বর ভাঙার, আমরা এর আগে বিভিন্ন নেতাদের পুষ্পতলিকা দাহর বিষয়টা আমরা জানি, এটা খুব সাংগঠনিক একটা প্রতিবাদ হয়েছে, প্রেস ক্লাবের সামনে হয়েছে, পল্টনে হয়েছে। এই কাজটা, এই যে বুলডোজার অভিযান, এই কাজটা কোন সংগঠন থেকে কিভাবে হলো? মানে তাহলে রাষ্ট্র আসলে বেসিক্যালি কারা চালাচ্ছে? প্রশ্ন 1। প্রশ্ন 2 হচ্ছে, আপনি যখন এই বিষয়টা আনছেন, তখনই আপনি কি মিডিয়াতে বলতে পারছেন কিনা, আপনার কাছে বিশ্লেষণটা কি 32 ভাঙা নিয়ে? আমি আপনার শেষ পাঠটুকু আগে বলি। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মিডিয়াতে বলতে পারছি, এবং আমি একাধিকবার বলেছি। আমি এই ঘটনাটাকে সমর্থন করিনি, এবং সমর্থন যে করিনি এটা আমি ওপেন প্রকাশ্যে কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই বলেছি। রাগ ঢাক ছাড়া মানে আমি ভাই রাগ ঢাক করে কথা বলি না। আপনি কখনো বলেন? হ্যাঁ, আমি যা বুঝি আমি সে কথাটা বলি, এবং আমি এটাকে পছন্দ করিনি। আমি এটাকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে বিবেচনা করি। এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। আপনার 32 নম্বর বাড়িটাকে ধসিয়ে দেওয়া মানে ডক্টর ইউনূসের যোগ্যতাকে ধসিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইউনূসের ইমেজকে ধসিয়ে দেওয়া হয়েছে। এবং ডক্টর ইউনূস রাজনৈতিকভাবে, রাজনীতির বিবেচনা, রাজনীতির জ্ঞানে এতই কম জ্ঞানী যে উনি বুঝতেও পারেনি যে উনার ইমেজের কি ক্ষতিটা হয়ে গেল। দুর্ভাগ্য আমাদের, আফসোস আমাদের, এই লোকটা বুঝতেও পারেনি তার কি হলো। তার কতদিনের অর্জন যে এক মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা নিজে বুঝতেও পারেনি। এখন বুঝতে পেরেছে কিনা আমি জানি না। ওনার সঙ্গে আশেপাশে যদি 2-1 বুদ্ধিমান লোক থাকে, তারা হয়তো ওনাকে বুঝিয়েছে ওনার কত বড় লসটা হয়ে গেছে। এখন আমি বলি ওই ঘটনাটা কি হয়েছে আসলে। দেখেন, 32 নম্বর যে ভাঙা হবে, এটা কিন্তু আচমকা কোনো কাজ না। অনেক সময় আচমকা, যেমন ধরেন শেখ হাসিনার পতনের পর অনেকগুলি স্ট্যাচু ভাঙা হয়েছে, গণভবন ভাঙা হয়েছে, গণভবনের ভেতরে লুটপাট হয়েছে। এগুলো কিন্তু হিট অফ দ্য মোমেন্টে হয়েছে। ওই মুহূর্তে শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল, যে পুঞ্জীভূত ক্রোধ ছিল, তার বহিঃপ্রকাশ ওটা ঘটিয়েছে। যারা ঘটিয়েছে তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তাদের পরে বুঝতে পেরেছে কাজগুলো আমার ভালো হয় নাই, তারা কিন্তু অনেক কিছু যা ফেরত দিয়ে আসছে, আবার ওই বালিশ চুরি নিয়ে গেছে, আবার ফেরত দিচ্ছে। কারণ তারা তখন তাৎক্ষণিক ভাবে হিট অফ দ্য মোমেন্টে কাজগুলি করেছে, পরে বুঝতে পেরেছে এই কাজটা আমার করা ঠিক হয় নাই, তারা ফেরত দিয়ে আসছে। কাজেই ওইটাকে কিন্তু আমি ওভাবে ডিফাইন করব না। ওটা হয়, পৃথিবীর সব দেশেই হয়। আসাদ চলে যাওয়ার পরে সিরিয়াতে আসাদের বাবার মূর্তি ভাঙা হয় নাই, হয়েছে, কোনো সমস্যা নাই, হিট অফ দ্য মোমেন্টে হয়েছে। এবং তারপরও অপরাধীদেরকে ধরে ধরে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তাদের বিচার করা হতে পারে, ওটা নিয়েও আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে ঘটনা ঘটে যাওয়ার 5 মাস পরে এসে আপনি ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছে? 2টা পক্ষ ঘোষণা দিয়েছে। একটা হলো ফ্রান্সে বসে এক লোক ঘোষণা দিয়েছে,
ফ্রান্সে বসে এক লোক ঘোষণা দিয়েছে যে এটাকে তোমরা ভেঙে ফেলো, এবং তার এই দেশীয় কিছু মুরিদ, সেই মুরিদরা ঘোষণা দিয়েছে যে আজ রাত 9টার সময় আমরা ওখানে যাব, ভাঙতে যাব, বুলডোজার মিছিল হবে বলেছে। আচ্ছা আপনি আমাকে বলেন, বুলডোজারটা কি খুব অ্যাভেলেবল একটা যান? মানে মানুষের যেমন ঘরে ঘরে একটা করে মোটর বাইক থাকে, সবার ঘরে ঘরে কি একটা করে বুলডোজার থাকে? আপনি আমাকে এই কথা বলেন, সবার ঘরে ঘরে থাকে যে যার যার বাসার বাইক নিয়ে চলে আসো, অথবা যার যার বাসার বুলডোজার নিয়ে চলে আসো? এটা কি এভাবে হয়? হয় না। তাহলে এটা কোত্থেকে আসছে? কে সাপ্লাই দিয়েছে বুলডোজারটা? এটা সাপ্লাই দিয়েছে সিটি কর্পোরেশন, যদ্দূর আমি শুনেছি। তো সিটি কর্পোরেশন সাপ্লাই দিল, এটা কোন আইনের বলে? কাকে সাপ্লাই দিল? আমার প্রশ্নটা যদি বুলডোজারটা নষ্ট হতো, ধ্বংসপ্রাপ্ত হতো, তারা কিভাবে মানে? আচ্ছা আমি বলি, শেষ করি আপনাকে। তারা যে ঘোষণাটা দিল, আমি যদি আজকে ঘোষণা দিই যে তোমরা সবাই চলো আমি বঙ্গভবন ভাঙবো, রাষ্ট্র আমাকে ভাঙতে দিবে? প্রথমে তারা কাজ করবে কি, চলোমলো না, মাসুদ কামাল বলছে ঘোষণা দিয়েছে ওরে আগে ধরো। কারণ এই ধরনের ঘোষণা দেওয়ার কোনো ইখতিয়ারই আমার নাই। আমি কালকে বললাম যে ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা, ওখানে আমি কালকে একটা অ্যাটাক করব, আমাকে রাষ্ট্র তখন সঙ্গে সঙ্গে আমাকে গ্রেপ্তার করবে। তুমি এটা বলতে পারো না। তো যে ছেলেটা এটা ঘোষণা দিল এবং সে ফেসবুকে এসে এবং ভিডিও করে ঘোষণা দিল, তাকে রাষ্ট্র কিছু বলেছে? বলেনি। ওই দিনও কিছু বলেনি, এখন পর্যন্ত কিছু বলেনি। ব্যাপারগুলো আপনি খেয়াল করেন একটা পর একটা। তারপর সে আসলো নির্দ্বিধায় নির্বিঘ্নে, সে এবং তার অনুসারীরা সবাই মিলে আসলো, এসে এটা ভাঙলো। এর মধ্যে আবার ফ্রান্স থেকে বলা হলো যদি বুলডোজার বা হাতুড়ি বাটাল যার যা আছে তাই নিয়ে আসো। আসলো, এসে সন্ধ্যার থেকে শুরু করলো। তারা বলছে যে হাসিনা উস্কানি দিয়েছে। হ্যাঁ, হাসিনা উস্কানি দিয়েছে, আমি একমত। হাসিনার ওই ভাষণ দেওয়াটা, ওই সময় ওইভাবে অনলাইনে আসাটা আমি মনে করি খুবই অন্যায় হয়েছে। ওটা করার মাধ্যমে শেখ হাসিনা সারা দেশে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে আরো বেশি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, আমি এটা মনে করি। তার কারণে মানুষের মধ্যে ক্রোধ হতে পারে, এটা আমি মনে করি। কিন্তু আপনি তো ভাই ভাঙা শুরু করছেন হাসিনা ভাষণ দেওয়ারও 2 ঘন্টা আগে, কেন করলেন আপনি? আচ্ছা ভালো কথা, তারা নয় করছে, পুলিশ কি করলো, সরকার কি করলো? সরকার কি থামানোর চেষ্টা করেছে? থামানোর চেষ্টা করেছে? করেনি। তাহলে কেন করলো না? তো এই সবগুলি মিলিয়ে সারা দুনিয়ার কাছে এই সরকারের ইমেজ, ভাবমূর্তি একদম ধুলায় লুটিয়ে গেছে। এবং সরকার প্রধানকে ডক্টর ইউনূস, ইউনূসকে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কি হিসেবে চিনে? উনি শান্তিতে নোবেল পেয়েছেন, আর উনার আমলের সবচেয়ে অশান্তিপূর্ণ কাজটা ঘটিয়েছেন উনি ঘটতে দিয়েছেন। উনি এটা কাজটা ঠিক বুঝেন নাই, উনি কেন বুঝলেন না আমি বুঝি না। এবং এখান থেকে ওই দিনে উনি প্রমাণ করেছেন যে উনি একটা সরকার চালানোর জন্য যোগ্য ব্যক্তি নন। উনি যোগ্য ব্যক্তি নন সরকার চালানোর জন্য। ওখানে একজন নারী গিয়েছিল, সে কিছু মন্তব্য করেছে, তাকে প্রহিত হতে হয়েছে। কারা তাকে প্রহিত করেছে? কতগুলো ধর্মান্ধ ব্যক্তি, যে লোকগুলো মাথায় টুপি মুখে দাড়ি, তারা ইসলাম মানে। ইসলামে কি কোথাও আছে একটা পুরুষ লোক এভাবে একটা নারীকে হেনস্থা করতে পারে? আছে? তো ওদেরকে আমি মুসলমানই বলি না, আমি তো ওদেরকে মুসলমানই বলি না ভাই, আপনি যাই বলেন না কেন। তাহলে এটা হয় না ভাই, এটা একটা অরাজক পরিস্থিতি। এবং এই অরাজক পরিস্থিতি, অরাজকতা এক ধরনের, এটা আমি বলবো অ্যানার্কিজম বলেন আপনি এটাকে, অ্যানার্কিজম। এবং সেটা এই দেশে রাষ্ট্রীয় মদতে হয়েছে, সরকারের আশকারায় হয়েছে। যদি আমি বলি হাসিনা উস্কানি দিয়েছে, তাহলে আমি বলবো যে ইউনূস সাহেব আশকারা দিয়েছেন।